আমার জন্য এসব হয়েছে ভাইয়া। ওই নওশাদ লোকটাকে আমার মেরে এখান থেকে যাওয়া উচিত ছিল। নওশাদ ওর ভুলের শাস্তি পাচ্ছে, সে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে, ওর প্রাপ্য শাস্তি ও পাবেই। ভাইয়া আমি ভাবির সাথে একটু দেখা করতে চাই। কাল সকালে নিয়ে যাব, এখন ঘুমা তুই। চিত্রলেখার মাথায় হাত বুলিয়ে দিল অর্ণব। নিজের বোনকে অপর্ণার বাড়ির লোকদের সামনে উপস্থাপন করতে সামান্য ভীতবোধ করছে সে। ওই বাড়ির সব লোকই যে চিত্রলেখার পরিস্থিতি বুঝবে তা আশাও করা যায় না। অর্ণব দ্বিধার মধ্যে পড়ল। রঙ্গন বাড়িতে ফেরার পর থেকে চিত্রলেখার সাথে যোগাযোগ করতে পারেনি। একবার ভাবলো মেয়েটা বোধহয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। পরক্ষণে নানা দুশ্চিন্তা ভর করেছে তার মাথায়। কিছুতেই মন শান্ত হচ্ছে না তার। অহমের ঘরে গিয়ে একটু আগে দেখে এসেছে অহম পড়ছে। ওর সমস্যা হবে ভেবে আর থাকেনি সেখানে। ঘরে আসার পর থেকে দুশ্চিন্তাগুলো আরো জেগে ধরছে তাকে। না পারছে সেগুলো ছুঁড়ে ফেলতে, আর না পারছে মেনে নিতে। ভাবনার মাঝে আশফিন আহমেদ এলেন রঙ্গনের ঘরে। মাকে দেখে রঙ্গন স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ফেরার পর থেকে একবারও আমার ঘরে আসুনি কেন রঙ্গন? গিয়েছিলাম, তুমি কাজ করছিলে তাই চলে এসেছি। ডাকা যেত না? তা বাদ দাও, মন খারাপ কেন তোমার? কিছু না মা, এমনি। এদিকের খবর কি? খবর একটা দিতে পারি, ভালো খবরই বলা চলে। বলবো? অবশ্যই। নওশাদের জেল হয়েছে, এখনো যোগাযোগ মাধ্যমে খবর আসেনি, অতি শীঘ্রই ভাইরাল হবে। মজা করছো মা? ওই লোকটার ক্ষমতা আমরা জানি। তোমার ভাই তো কই মাছের প্রাণ, আমার এত মার খেয়েও বেঁচেছে, আর তো জেলে একদিন। না, এবারের প্রমাণ শক্তপোক্ত, নিজের মুখে দোষ স্বীকার করেছে। কার কাছে স্বীকার করলো? আমার কাছে। তুমি ধরিয়ে দিয়েছো ওকে? হুম। আশফিন আহমেদ হাসলেন। রঙ্গনের মুখে বিস্ময়। মায়ের রহস্যময় রূপের সাথে সে একটা খুব বেশি অবগত নয়। যে সবসময় তার মাকে দেখেছে কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হিসেবে, আজ যেন সে ব্যক্তিত্ব রহস্যের চাদরে আবৃত। রঙ্গন। জি মা। বিয়ে কবে করবে তুমি? তোমার প্রিয়সী তো ডাক্তার হবে, তার কি সময় হবে বিয়ে করার, নাকি আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো? কি বলো রঙ্গন? কবে আমাদের ডাক্তার বউকে নিয়ে আসতে চলেছ এই গৃহে? এ পর্যায়ে রঙ্গন কয়েকবার স্পন্দন মিস করলো। আজ আশফিন আহমেদ তাকে প্রতি পদে পদে অবাক করছে। অবশ্য মায়ের কথায় রঙ্গনের চোখে যে ঝলকানি দেখা গেল, তাতে রঙ্গন নিজের অনুভূতি আড়াল করতে পারল না। তার চোখের চাহনি বলে দিচ্ছে যে চিত্রলেখাকে একান্ত নিজের করে পেতে কতখানি উৎসুক। অপর্ণা নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করছে। প্রচন্ড যন্ত্রণা, সে গলা দিয়ে আওয়াজটুকু ঠিকঠাক বের করতে পারছে না। নার্স তার অবস্থা দেখে অনেকাংশে ভীতু হলো। চটজলদি ডাক্তার ডেকে পাঠালো সে। রাতের প্রায় 2:30। দায়িত্বে থাকা একজন ডাক্তার ছুটে এলেন। অপর্ণাকে চেক করতে লাগলেন। পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বুঝতে পারলেন তিনি। পরিবারের লোকদের কিভাবে বিষয়টা জানাবেন ভাবতে শুরু করলেন তিনি। ভাবার সময়টুকু অপর্ণা আর দিল না। জীবনের প্রতি চরম বিতৃষ্ণা এবং বেঁচে থাকার তীব্র অনিচ্ছা নিয়ে রাত 2:34 পৃথিবীর মায়া ত্যাগ করলো সে। ঘুমিয়ে থাকা তার সন্তানগুলো জানলো না তাদের মা এই পৃথিবীতে নেই। ডাক্তার অপর্ণার মৃত্যুর সংবাদটা বাইরে থাকা অপর্ণার বাবা এবং মাকে জানালেন। বয়স্ক মানুষ দুজন নিজেরাই ভেঙে পড়লেন। কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না তারা। মেয়েকে হঠাৎ হারিয়ে তারা যে ধাক্কাটা খেয়েছেন তার সামনে উঠে কাউকে জানানোর বিবেক তাদের কাজ করছে না। অপর্ণার মা বহু কষ্টে অর্ণবের নম্বর ডায়াল করলেন। অর্ণব ফোন বিছানার পাশে চার্জে দিয়ে ঘুমিয়েছিল। ফোনের ভাইব্রেশনে তৎক্ষণাৎ ঘুম ভাঙল তার। অপর্ণার মায়ের নম্বর দেখে তৎক্ষণাৎ কল রিসিভ করলো সে। অপর পাশ থেকে ভাঙা ভাঙা গলায় কেবল একটি বাক্য বেশি এলো, আমার মেয়েটা আর নেই। অপর্ণার লাশ কবর দেওয়া হলো ভোরবেলা ফজরের নামাজের পর। দূরের আত্মীয় স্বজনদের জন্য অপেক্ষা করা হয়নি। চিত্রলেখাকে এসবের মাঝে আসতে দেয়নি অর্ণব, আর না রূপসা আর না রাদীপকে আসতে দিয়েছে। বাচ্চা দুটোকে এত বড় একটা মানসিক কষ্টের মধ্যে ফেলার সাহস তার নেই। এখানে উপস্থিত সকল পরিবারের সদস্য হলেও সবাই সবসময় ভালো কথাই বলে, এর কোনো নিশ্চয়তা নেই। কেউ ভুলক্রমেও যদি বিরূপ কোনো মন্তব্য কেউ করে ফেলে, তার ক্ষত নিতান্তই সামান্য হবে না। তার চেয়ে বরং চিত্রলেখা ও বাচ্চারা অপর্ণার মৃত্যুর খবর একটু দেরিতেই জানুক। লাশ দাফনের পর অপর্ণার বাবা এলেন অর্ণবের কাছে। অর্ণব তখন এক কোণে দাঁড়িয়েছিল। পরিবারের সদস্যদের কাছাকাছি থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। অর্ণব, বাচ্চা দুটোকে এখানে রেখে যাবে? ওর প্রাণ নেই অনন্ত। অপর্ণার সাথে আমার ডিভোর্স হয়েছে, কিন্তু রূপসা রাদীপ এখনো তো আমার সন্তান। বাবা হিসেবে তাদের প্রতি আমার যে দায়িত্ব তা আমাকে পালন করতে দিন। আমি তোমাকে দায়িত্ব নিতে মানা করছি না অর্ণব, কিন্তু বাচ্চা দুটো আমাদের কাছে কিছু সময় থাকলে আমাদের ভালো লাগতো। এবারের পরিস্থিতি কেমন আপনিও দেখতে পাচ্ছেন। সবকিছু স্বাভাবিক হলে আমি ওদের কিছু সময়ের জন্য এখানে রেখে যাব। আমি এখন আসি। এসো।
অর্ণব আর দাঁড়ালো না। আগের মতো আবেগগুলো আর কাজ করে না। ডিভোর্সের সময়টুকুতে কিংবা বাচ্চাদের কাস্টাডি নেওয়ার লড়াইয়ের সময় এই মানুষগুলোই বড্ড নির্মম হয়ে উঠেছিল। তখন থেকে আবেগ অনুভূতি অনেকখানি কমে এসেছে অর্ণবের। এখন সে তার বাচ্চাদের নিয়ে ভাবতে চায়। চিত্রলেখার ঘুম ভাঙার পর থেকে সে অস্থির হয়ে আছে। অর্ণব আশেপাশে কোথাও নেই, কোথায় গিয়েছে বলেও যায়নি। নিজের বাইরে হেন আচরণ চিত্রলেখাকে বড্ড বিরক্ত করছে। রূপসা রাদীপের ম্লান মুখ দেখে চিত্রলেখার মন যেন আরো খারাপ হয়ে আছে। বাচ্চা দুটোকে নিয়ে কিছুক্ষণ গল্প করে সে। রাদীপ বরাবর একটু শক্ত স্বভাবের ছিল, তবে রূপসার মলিন মুখটা বড্ড পীড়া দিচ্ছে চিত্রলেখাকে। শত চেষ্টা করেও মেয়েটার মুখে আগের মতো হাসি ফেরানো যাচ্ছে না। চিত্রলেখা কি করবে বুঝে উঠতে পারছে না। এখানকার কথা এখনো ভাবে জানায়নি সে, জানাতে ইচ্ছেও করছে না। ওখানে বসে চিন্তা করবে। ইদানিং চিত্রলেখার মনে হচ্ছে তার ছোট ভাবি মা হতে চলেছে। এই অবস্থায় এসব কথা কেন যেন তাকে জানাতে ইচ্ছে হচ্ছে না তার। চিত্রলেখা ফোন বাজছে। রূপসা রাদীপকে নাস্তা দিয়ে উঠে এলো সে। রঙ্গন কল করেছে। চিত্রলেখার মনে পড়লো গতকাল ফেরার পর থেকে রঙ্গনকে একবারও কল করেনি সে। কল রিসিভ করলো সে। বাড়িতে ফিরে একটাবার জানাবে তো? এমনিতে একা ফিরেছো, জানালে কি ক্ষতি হতো? রঙ্গন, আসলে একদম খেয়াল ছিল না, ক্লান্ত ছিলাম খুব, এসে ঘুমিয়ে পড়েছি, ফোনের দিকে তাকানোর সময় পাইনি। ভাইয়া কেমন আছে? আছে একরকম, আসার পর বাড়ির পরিস্থিতি অন্যরকম দেখছি। কোথা থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। নওশাদের অ্যারেস্ট হওয়ার কথা বলছো? ওটাও আবার ভাবির হসপিটালাইজড হওয়ার ব্যাপারটাও। অপর্ণা ভাবি হাসপাতালে? কি হয়েছে? নওশাদ লোক পাঠিয়েছিল, অনেক কাহিনী এসব, দেখা করে বলবো নি। আপাতত আমার ভাবির সাথে দেখা করা প্রয়োজন, আমি একবার ভাবির সাথে কথা বলতে চাই। মাথা খারাপ তোমার? এখন এই অবস্থাতে তুমি ভাবির ওখানে যাবে? ওনার বাড়ির লোকজনের মানসিক অবস্থা একবার ভাবো। তুমি জানো তোমার দোষ নেই, কিন্তু এমন পরিস্থিতিতে তারা কি বুঝবে সেটা? স্বাভাবিকভাবেই তাদের রাগটা তোমার উপর এসে পড়বে। আমার কি তবে সত্যিই যাওয়া উচিত না একবার? এখন তো ভুলেও না, ভাইয়া কখনোই তোমাকে যেতে দিবে না, দেখো। সো ওই চিন্তা বাদ দাও। আচ্ছা, ঘুম থেকে উঠেছো কখন? ঘুমালাম কখন? সারা রাত টেনশনে রেখে ঘুমের খোঁজ নিচ্ছ? এখন ঘুমাবো। আচ্ছা ঘুমাও, আমি বাচ্চাদের নাস্তা দিয়ে এসছি, ওদের কাছে যাব। তুমিও খেয়ে নাও, পরিস্থিতি একটু ঠিকঠাক হলে আমি ভাইয়ার সাথে দেখা করতে যাব। আচ্ছা। চিত্রলেখা একরাশ লজ্জার ভারে নুয়ে পড়ে কলটা কেটে দিল। রঙ্গনের কথাগুলো তার মাথায় তখনও ঘুরপাক খাচ্ছে। আসলে রঙ্গনের কথাগুলো যুক্তিসঙ্গত, এমন সে কেন চিন্তা করলো না? চিত্রলেখার ঠোঁটের কোণে নিশ্চিন্তের হাসি ফুটে ওঠে। অর্ণব বাড়ি ফিরল রাত 9টা নাগাদ। বাড়িতে দীর্ঘ সময় সে থাকতে পারত না আজ। অপর্ণার মৃত্যুতে বাইরে থেকে আবেগহীন ভাব দেখালেও মনে মনে সে কতটা ব্যথিত তা সে বোঝাতে পারবে না কাউকে। অপর্ণার প্রতি তার মনে যে ক্ষীণ ভালোবাসা এখনো বহাল, তার বহিঃপ্রকাশ সে কিভাবে ঘটাবে? অপর্ণার প্রতি তো তার কোনো অধিকার অবশিষ্ট নেই। দুজনের সম্মতিতেই সম্পর্ক শেষ হয়েছে। সবাই ধরে নিয়েছে এই সম্পর্কে আর ভালোবাসা অবশিষ্ট নেই। তবে একটা সই কি ভালোবাসা চিরতরে মুছে ফেলা যায়? দীর্ঘশ্বাস ফেলল অর্ণব। তারপর কলিং বেল বাজালো। তড়িৎ গতিতে দরজা খুলো চিত্রলেখা। সে যেন অর্ণবের প্রতীক্ষাতেই বসেছিল। অর্ণব কিছু না বলে ঘরের ভিতরে প্রবেশ করলো। ভাইয়া, বলো। এত দেরি হলো যে? কাজে ব্যস্ত ছিলাম। দোকান থেকে কল এসেছিল, তুমি যাওনি দোকানে? তবে ব্যস্ততা কোথায় ভাইয়া? হসপিটালে গিয়েছিলে, বলতে পারো আমায়। আমি আর যেতে চাইবো না, আমি বুঝতে পেরেছি আমার এখন যাওয়া উচিত না। অপর্ণা আর নেই রেখা, গতকাল রাতেই ও মারা গেছে। ওর জানাজা ছিল ভোরে। চিত্রলেখার হাত পা শিরশির করে উঠল। মাথাটা ঠিক চক্কর দিয়ে উঠল নাকি ভূমি কম্পিত হলো বুঝতে সময় লাগলো না তার। নিজের ভাবির প্রতি তার হয়তো জমানো রাগ ছিল ঠিকই, তবে তার মৃত্যু কামনা সে কোনো ক্ষণেই করেনি। আজ তার মৃত্যুর খবর চিত্রলেখার অন্তর কিছুক্ষণের জন্য হলেও নাড়িয়ে তুলল। চিত্রলেখা বারবার নিঃশ্বাস নিয়ে একটু স্বাভাবিক হবার চেষ্টা করলো। বাচ্চা দুটো ঘুমাচ্ছে, ওদের কথা ভেবে চিত্রলেখার চোখ ভিজে এলো। রেখা, বাচ্চাদের জানাস না এসব। আমিও জানি না কিভাবে কে বুঝাবো ওদের। আমি শুধু চাই আমার বাচ্চারা কোনো রকম মানসিক কষ্টের মধ্যে দিয়ে না যাক। ওদের দায়িত্বটা আমি ভালোভাবেই পালন করতে চাই। আচ্ছা ভাইয়া, তুমি বসো, আমি খাবার বাড়ছি। বাচ্চারা খেয়ে ঘুমিয়েছে। আমি খাবো না, তুই খেয়ে নিস। অর্ণবের রক্তিম চোখ অনেকখানি জানিয়ে দিল চিত্রলেখাকে। চিত্রলেখার চোখের কোণেও জলেরা ক্রমশ দানা বাঁধতে থাকলো। রূপসা ও রাদিফের ঘরের দিকে এগুলো সে। ঘর অন্ধকার। চিত্রলেখা গুটি গুটি পায়ে বাচ্চাদের বিছানার কাছে এসে বসলো। নোনা জল অবিরত চোখ বেয়ে গড়াচ্ছে তার। নিঃশব্দে কাঁদছে সে। রূপসা কি যেন বিড়বিড় করছে। চিত্রলেখার চোখের জল মুছে রূপসার মুখের কাছে খানিকটা এগোলো।
রূপসা অস্পষ্টভাবে কিছু বলছে। চিত্রলেখা বুঝে উঠতে না পারলেও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। মা, আমি আর দুষ্টুমি করব না। মা, আমার কাছে ফিরে আসো মা। ভাইয়া তোমাকে ছাড়া কান্না করছে। মা, মা, তুমি আসবে না? বাবার উপর রাগ করেছো? আমাদের কি দোষ মা? আমরা ভালো হয়ে থাকবো মা। আমাদের কাছে ফিরে আসো মা। দেখো, আমি গুড গার্ল হয়ে গেছি মা। রূপসার কথার ভাতটুকু কতখানি তা চিত্রলেখার বুঝতে বাকি নেই। অপর্ণার মৃত্যুর খবর এই বাচ্চাগুলোকে কিভাবে জানাবে সে? মায়ের কথা জিজ্ঞাসা করলে কি বা জবাব দিবে সে? অদ্ভুত এক দুটানায় সৃষ্টিকর্তা তাকে ফেলেছে। প্রাপ্তির খাতা পূরণের আগেই অপ্রাপ্তির খাতা ভরে উঠছে। এই বিপরীত করণের শেষ কোথায়? বিয়ের বিষয়টা একান্ত পরিবারের সদস্যদের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসল চিত্রলেখা। একরকম জেদি ধরল সে অপর্ণার বাবা মাকে বিয়েতে আনার। তাদের কাছে ক্ষমা না চেয়ে সে নিজের দাম্পত্য জীবন শুরু করতে চায় না। পরিস্থিতির কারণে হলেও অপর্ণার মৃত্যুতে খানিকটা দায়ভার তো চিত্রলেখারও। অর্ণব এ যুক্তি খণ্ডাতে পারল না। বাধ্য হয়ে অপর্ণার বাবা মাকে ডেকে পাঠালো সে। তাদের মেয়ের মৃত্যুর 3 মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যে তারাই বাড়িতে আসেনি। অর্ণব 2-1 বার রূপসা রাদীফকে বাড়িতে রেখে এসেছে। এমন অবস্থায় তারা এখানে আসবেন কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়েছে অর্ণব। তবু সে বোনের খাতিরে তাদের ডেকেছে ঠিকই। অর্ণব বিয়ের যাবতীয় কাজকর্ম দেখছে। খাবার দাবারের ব্যবস্থা বাইরে থেকে করা হয়েছে। সাথীর এখন প্রেগনেন্সির 3.5 মাস চলছে। সে এসেছে গত পরশু। অনেকে অফিস থেকে ছুটি নিয়েছে বোনের বিয়ে উপলক্ষে। সাথীকে পুরোপুরি বিশ্রামে রেখেছে সবাই। তার প্রেগনেন্সিতে কিছুটা জটিলতা আছে বিধায় সবসময় তাকে নজরে রাখতে হয়। সায়রা খালা অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ। তিনি সর্বদা সাথীর আশেপাশেই থাকেন। রূপসা রাদীফও আজ বেশ খুশি। রঙ্কন বিয়ের প্রস্তাব দিতে এসেই তাদের মন জিতে নিয়েছে। বাচ্চা দুজন এসবের মাঝে নিজের মাকে ভুলে থাকার চেষ্টাই করে চলেছে। তারা জানে তাদের মা কোথাও লুকিয়ে থেকে তাদের দেখছে। বাস্তবতা বোঝার ক্ষমতা তাদের এখনো হয়নি। চিত্রলেখা লাল শাড়ি পরেছে। রঙ্গনের পছন্দ করা শাড়ি আর রঙ্গন তার পছন্দ করা পাঞ্জাবি পরবে। সাজসজ্জার দিকে বিশেষ নজর দিল না চিত্রলেখা। ঘরোয়া ভাবে বিয়ে, যেহেতু বাড়তি সজ্জা সেজে নিজের বিবাহপূর্ণ ঔজ্জ্বল্য আড়াল করার মানে হয় না। সাথী পাশে বসে দেখছে। এই মেয়েটাকে খুশিতে দেখার জন্য সে সর্বদা সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইতো। সৃষ্টিকর্তা অবশেষে তার দোয়া কবুল করেছেন। অপর্ণার বাবা মা যখন চিত্রলেখার ঘরে এলেন তখন চিত্রলেখা মাত্র আয়নার সামনে থেকে উঠতে ধরেছে। ঘরে একা সে। সাথী একটু আগে বাইরে গিয়েছেন। চিত্রলেখা বিব্রত বোধ করলেও নিজেকে সামনে তাদের সালাম দিল। অপর্ণার মা আন্তরিক ভঙ্গিতে এগিয়ে এলেন। ভালো আছো মা? বিয়ের জন্য অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনাদের দোয়া না পেলে আমি আমার নতুন জীবন শুরু করতে পারবো না। আমি জানি ভাবের মৃত্যুর শোক আপনারা কাটিয়ে উঠতে পারেননি। আমায় দেখে খুব রাগও হতে পারে। আমি আপনাদের কাছে কিভাবে ক্ষমা চাইবো তাও জানা নেই আমার। আপনারা আমায় দয়া করে দোষী ভাববেন না। লেখা, ক্ষমা আমার চাওয়া উচিত। তোমাকে আমি অনেক বাজে কথা বলেছি। অপর্ণাকে অনেক কুবুদ্ধিও আমি শিখিয়েছি। এসব নিয়ে আমার মৃত মেয়ের উপর রাগ জমিও না। মাফ করে দিও মা। ভাবের প্রতি আমার কোনো রাগ নেই আন্টি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, এটাই আমার চাওয়া শুধু। ফি আমানিল্লাহ। সুখী দীর্ঘজীবী হও এবং সংসারে আলো বয়ে নিয়ে আসতে পারো যেন। অপর্ণার বাবা দূরে দাঁড়িয়ে আছেন। তার চোখ নিচের দিকে। তিনি কিছু বলতে পারছেন না। অপর্ণার মায়ের চোখ ছলছল করছে। চিত্রলেখার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন তিনি। অতঃপর চিত্রলেখার হাতে একটা ডায়েরি ধরিয়ে দিয়ে বললেন, শেষ পৃষ্ঠাটা পড়ো সময় হলে। চোখের জল আর বাদ মারল না তার। মুখে আঁচল গুজে তিনি তৎক্ষণাৎ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কিছু ডাকতে গিয়েও পারল না চিত্রলেখা। একজন মায়ের কান্না মানে তার মেয়ের জন্য জমানো শত অনুভূতি। সেখানে হস্তক্ষেপ করার অধিকার তার নেই। চিত্রলেখা ডায়েরিটা হাতে নিয়ে দাঁড়িয়ে এক সন্তানহারা পিতামাতার নীরব আর্তনাদ প্রত্যক্ষ করলো। ডায়েরিটা খোলার জন্য তার মন আনচান করতে লাগলো। ধৈর্য ধারণ করতে না পেরে সে শেষ পৃষ্ঠাটা বের করলো। অনুষ্ঠানগুলোতে আর আমার প্রয়োজন পড়ে না। বাবা মাও খোঁজ নিল না। সবাই আদরের মেয়ে থেকে বোঝা হয়ে যাওয়ার অনুভূতিটা দারুণ। রক্তের সম্পর্ক এমন করে পর করে দেওয়া হয়। আমি তাদের আপন হয়েও বোঝা হয়ে রইলাম। প্রতিপদে আমাকে আমার বাচ্চাদেরকে পরোক্ষভাবে কটাক্ষ করা হয়। কেন যেন আজ চিত্রলেখার কথা বড্ড মনে পড়ছে। কতটা অত্যাচার করেছি তাকে, আর ভয়াবহতা মনে পড়েছে। কখনো সুযোগ পেলে ক্ষমা চেয়ে নিব। দুঃখিত চিত্রলে।
এরপর আর লিখতে পারেনি অপর্ণা। শেষ পৃষ্ঠাটা বেশ কুচকানো। চিত্রলেখার চোখের সামনে সেদিনের নারকীয় দৃশ্যের এক ঝলক কল্পনায় ভেসে উঠতেই তার আত্মা চমকে উঠল। সৃষ্টিকর্তার কাছে সে কেবল অপর্ণার শান্তি কামনা করে দোয়া করল। মানুষটা অনুতপ্ত ছিল, ক্ষমা চাইতে চেয়েছিল, তবু কি নির্মম মৃত্যু। এর চেয়ে কঠিনতম মৃত্যু কামনা করলো চিত্রলেখা নওশাদের জন্য। আশেপাশে তাকালো সে। ডায়েরিটা ফিরিয়ে দিতে হবে। মেয়ের শেষ স্মৃতিটুকু চিত্রলেখা তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে চায়। অতঃপর সে সব অতীত ভুলে নবজীবনে পা ফেলবে। অন্যায় হিসেবে লোকটার শাস্তি কম হয়ে গেল না মা? তুমি যা দেখতে পাও সেটুকুই কি সবসময় সত্য? মানে? তোমার মা কখনো কাউকে প্রাপ্যের কম শাস্তি দেয় না রঙ্গন। নওশাদের সাথে এখন কি হচ্ছে তা বাইরে কেউ জানে না। যে ছেলে সে আছে সেখানে সে প্রতি রাতে কামনা করে এই রাতটাই যেন তার শেষ রাত হয়, কিন্তু প্রতিদিন সকাল হয়। এবং সে কি অত্যাচার সহ্য করে তা আমি বলবো না। এসব নিয়ে আজকের দিনে ভেবো না। আজকের দিনটা গুরুত্বপূর্ণ। আমি নিচে অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আশফিন আহমেদের রহস্যজনক হাসির আড়ালে চাপা পড়ে থাকে কিছু রহস্য যার খোলাসা হয় না। রঙ্গন মুচকি হাসে। মায়ের এই স্বভাবের সাথে সে পরিচিত। রঙ্গন চুপিসারে নিজের বিছানার নিচ থেকে একটা ছবি বের করে। এই ছবিটা তার অ্যালবামের প্রথম ছবি, যেটা তার মা সবসময় তার থেকে আড়াল করে এসেছে। রঙ্গন এই সত্য প্রথম জেনেছিল বছর 2 আগে। বন্ধুত্বের টান পড়নে নিয়ে বাড়িতে ফিরে এটা জেনে আরো অশান্তিতে পড়েছিল। অতঃপর চিত্রলেখার আগমন, মায়ের সাথে স্নায়ুযুদ্ধ, সব মিলিয়ে জীবনটা একটা অ্যাডভেঞ্চার বলা চলে। আশফিন আহমেদ তাকে এত বছরে বুঝতে দেননি যে তার নিজের ছেলে নয়। রঙ্গন বুঝতেও দিবে না, সে সত্য জানে। ছবিটা আমার অ্যালবামে রেখে নতুন একটা জীবন শুরু করতে চলেছে সে। প্রশান্তির নিঃশ্বাস ফেলল রঙ্গন। কবুল বলতে এত সময় নিলে যে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। চিত্রলেখার কাঁধে মাথা রাখতে রাখতে বলল রঙ্গন। চিত্রলেখা দূর আকাশে তাকিয়ে আছে। নিজের মা বাবার কথা আজ বড্ড বেশি মনে পড়ছে তার। বিয়ের সময়টাতে মেয়েরা কেন যেন বাবা মাকে সবচেয়ে বেশি মনে করে। রঙ্গন বোধহয় চিত্রলেখার উদাসীনতা বুঝতে পারল। এই শীতের মধ্যে ছাদে দাঁড়িয়ে জমে যাচ্ছে, অথচ আমার রমনার ঠোঁটে এখনো বসন্ত এলো না। আমারও মনে রং লাগলো না। বসন্ত আসেনি কে বলল? কবুল বলে বসন্ত বরণ করেছো না? বসন্ত এখনো আমাকে বরণ করেনি। রঙ্গনের দৃষ্টি চিত্রলেখার ঠোঁট বরাবর। চিত্রলেখার মনে হলো কোনো কিছু যেন তাকে জমিয়ে ফেলছে চারদিক থেকে। সারা শরীর শিরশির করে উঠল তার। রঙ্গন খানিকটা এগিয়ে চিত্রলেখার দুগালে হাত রেখে কাছাকাছি আসার চেষ্টা করলো। ঠিক সেই সময় ছাদের দরজা খোলার শব্দ হলো। সিটকে সরে গেল চিত্রলেখা। অহম সরি সরি বলতে বলতে চোখ বন্ধ করলো। রঙ্গন চোখ কটমট করে তাকালো সেদিকে। নিষ্পাপ শিশুর মতো মুখ করলো অহম। ভাইয়া, তোমার তো লাইন ক্লিয়ার, কিন্তু আমারটা এখন আমার সাথে চাঁদ দেখতে চাইতেছে। সেটা আমার দোষ? এত সুন্দর করে বাসর বাস সাজাইছি তোমাদের, সেটা ছেড়ে ছাদে কি? যাও নিচে যাও। অহমের কথায় রঙ্গন তেড়ে যেতে নিল তার দিকে। অহম আর মার খাওয়ার অপেক্ষা না করে নিচে দৌড় দিল। চিত্রলেখা রঙ্গনের হাত শক্ত করে ধরে তার বুকে মাথা নাড়ল। আমি নিঃশব্দ নীরব প্রেমিকা হয়ে উষ্ণ আলিঙ্গনে তোমায় বাঁধব। আমি স্বচ্ছ চঞ্চল সরোবর হয়ে নীল রঙা জলে তোমায় ভাসাবো। আমি অমানিসার চাঁদ হব না, দিবালোকের সূর্য হয়ে তোমায় রাঙাবো। চিত্রলেখার কথায় রঙ্গনের ঠোঁটে হাসি ফুটে উঠল। পূর্ণতার সংজ্ঞা সে উপলব্ধি করেছে। এ পূর্ণতার প্রতীক্ষা সে করেছিল। অবশেষে চিত্রলেখাকে নিয়েই তার এক অশেষ কাব্য রচিত হলো। সমাপ্ত।